চেম্বার অফ কমার্সের বাংলাদেশের চ্যাপ্টারের দীর্ঘকালীন সভাপতি, আমাদের মুরব্বী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স FBCCI এককালীন সভাপতি, আমাদের এই ঢাকার এবং বাংলাদেশের আমাদের মুরব্বী যাকে বলা যায় তাদের মধ্যে একজন, আমাদের অবশ্যই মুরব্বী, সব মুরব্বীরা চলে যাচ্ছেন, তার মধ্যে যিনি আছেন আমাদের দাদাপীর বলে আমরা যাকে বলি, যেন মাহবুর রহমান সাহেব এবার বক্তব্য রাখছেন। আপনারা যারা আওয়ালুক্তে আসর পড়েননি তারা প্রস্তুতি নিন, ওনার বক্তব্যর পরেই আমরা আসরের নামাজ আদায় করব এবং বাকি বক্তারা এখানে বক্তব্য যেন মাহবুর রহমান সাহেব বক্তব্য রাখছেন। আপনি কি এখানে বসে পড়বেন? আচ্ছা, আমার জন্য ঠিকই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল মান্নান এবং পরিচালক, মডারেটরের বাংলা কি, সঞ্চালক নুরুল ফজল বুলবুল এবং অন্য সবাইকে আলাদাভাবে অ্যাড্রেস না করে সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসলে ওই শরিয়া বিষয়ের উপরে কোনো বক্তব্য রাখার মতো কোনো অভিজ্ঞতা আমার নাই এবং এই সম্বন্ধে আমার নলেজও নাই সেভাবে। তবে পাবলিক পারসেপশন অ্যাবাউট দি ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ এবং ইসলামিক ইন্স্যুরেন্স, এই সম্বন্ধে বেশ কিছু আলোচনা, সমালোচনা, বক্তব্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এসেছে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ায় এবং আমাদের কথাবার্তায়। আমি একটা একটা করে বলে যাই। ইসলামিক ব্যাংকে রেট অফ ডিপোজিটের উপরে ইন্ডিকেটিভ প্রফিট দেখানো হয়। তো আপনার কত প্রফিট হবে আপনি তো জানেন না, এটা কমও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু বলা থাকে যে ইন্ডিকেটিভ। তারপরে রেট অফ অ্যাডভান্স, কত টাকা আপনি লোন নিলেন, কত টাকা আপনার চার্জ আসবে, সেই সম্বন্ধেও কিছু কথাবার্তা আসে। রেট অফ বরোয়িং ফ্রম দি আদার ইনস্টিটিউশনস বাই দি ইসলামিক ব্যাংক ইটসেলফ, এইগুলোরও আপনার বিভিন্ন কনভেনশনাল ব্যাংকের থেকে যখন ইসলামিক ব্যাংক বড় করে তাহলে সে কীভাবে তা পরিশোধ করবে। এমনও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে কোনো ইসলামিক ব্যাংক কনভেনশনাল ব্যাংকের থেকে টাকা ধার করেছেন একেবারে ফিক্সড রেট অফ ইন্টারেস্টে। তো এটা কি শরিয়া ভিত্তিক কিনা। তারপরে চার্জেস অফ করেসপন্ডেন্ট ব্যাংকস, বিভিন্ন সারা পৃথিবীতে আপনারা যখন ব্যাংকিং করেন, করেসপন্ডেন্ট ব্যাংকস আপনাদের উপর যে চার্জেস করে বা আনপেইড বা কি বলে ওভারডিউ বিলসের উপরে যদি ইন্টারেস্ট তারা চার্জ করে, সেই চার্জ তো আমাদেরকে দিতে হয়। তো সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করা হয়, এগুলা হয়তো বা শরিয়ার একটা নিয়ম কানুন আছে, বাট এই ধরনের একটা আলোচনা এর মধ্যে আছে যারা এটা সার্ভিসেসটা ব্যবহার করে। ফরেন এক্সচেঞ্জ ডিপোজিট, যখন আপনাদের বিভিন্ন দেশে ইনকাম যেটা হয়, ফরেন এক্সচেঞ্জ ডিপোজিটের উপরে আপনারা ডিপোজিট রাখেন, সেখান থেকে আপনারা যে লভ্যাংশ পান, কিভাবে ব্যবহার করা হয়, সেই ধরনের একটা কথার বিষয় আছে। এবং ইসলামিক উইংস অফ দি কনভেনশনাল ব্যাংক কিন্তু সাধারণ যেভাবে ব্যাংক চলে সেভাবে চলে, ইসলামিক উইংটা সেপারেট করা হয়। তাইলে এই জিনিসটার দুইটার সমন্বয় কিভাবে হয় এবং সেটা কি শরিয়া সম্মত কিনা, এই ধরনের কথাবার্তা বাজারে প্রচলন আছে। তার মধ্যে আমি নিজেও ওই একটার সাথে জড়িত এবং সেখানে আমি বাধা দিয়েছিলাম, কিন্তু আমার বাধাটা টিকে নাই। যে ওই কনভেনশনাল ইনস্টিটিউশনের সাথে ইসলামিক ব্যাংকিং করার জন্য পারমিশন নেওয়া হয়েছে।
তো এখানে অনেকে বলা হয় যে whether it is an exploitation of Islamic values, তো এই জিনিসটা ঠিক আছে। তো এই কথাগুলো আমার মনে হয় যে অ্যাড্রেস করা প্রয়োজন। এই বিশেষ করে এই ইসলামিক ব্যাংকিংয়ের যে কনসালটেটিভ কমিটি, ইট ইজ দ্য মোস্ট প্রপার ফোরাম যে এইসব জিনিসগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসপারসেপশন মানে মানে পাবলিক মাইন্ডের মধ্যে যেগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় উঠিয়ে দেওয়া দরকার। এখানে আরও আছে যে লিকুইডিটি সাপোর্ট বাই বাংলাদেশ ব্যাংক। এই যে ইদানিংকালে ইসলামিক ব্যাংকের কি পরিমাণ লিকুইডিটি সাপোর্ট বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেটার যে বাংলাদেশ ব্যাংক যেসব চার্জেস করেছে সেটা কিভাবে ইসলামিক ব্যাংক অ্যাডজাস্ট করেছে, এই সব জিনিসগুলো আমার মনে হয় মানে এই কনসালটেটিভ কমিটি শুড অ্যাড্রেস ইন অর্ডার টু waive the misgivings among the people who are not using Islamic banking but interested to do Islamic banking provided it serves the purpose. আমাদের একইভাবে ইসলামিক ইন্স্যুরেন্স তৈরি করা হয়েছে। ইসলামিক ইন্স্যুরেন্সের কোনো আইন কানুন নিয়ম নীতি কিছুই নেই, অথচ ডজনস অফ ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি এই দেশে অপারেট করতেছে। তো তাইলে কীভাবে করতেছে, এবং দে আর গিভিং এক্সট্রা কমিশনস। তো সেভাবে ইসলামিক নিয়মে শরিয়াতে এটা কি সম্ভব কিনা? তো এখানে কথাগুলো বলা আছে যে এভাবে যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকের নামে বা ইসলামিক ইন্স্যুরেন্সের নামে ধর্মীয় অনুভূতিটাকে ব্যবহার করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা একটা সিরিয়াসলি অ্যাড্রেস করবেন। আমার মনে হয় যে এই জিনিসটা যদি অ্যাড্রেস করেন তাহলে আমাদের সমাজের জন্য উপকার হবে, ধর্মীয় উপকার হবে, এবং দি ডেভেলপমেন্ট অফ দি ইসলামিক ইনস্টিটিউশনসের জন্য যথেষ্ট উপকার হবে। তো এই জিনিসগুলো আমার কাছে, আমি নিজেও কিন্তু পরিষ্কার না, আর আমার তো এই ধরনের কোনো নলেজও নাই, বাট এটা ক্লিয়ারলি পরিষ্কার করা দরকার। আমি এই ব্যাপারে আপনাদের চেয়ারম্যান সাহেব মান্নান সাহেব ইজ দি ওয়ান অফ দি পাইওনিয়ার ইন দি ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ। 83-তে যখন ইসলামিক ব্যাংক বাংলাদেশ হয়েছে, তখন ওই যে মোশাররফ সাহেব ছিল, মান্নান সাহেব মনে আছে, আমার ভাইরা তো ওনারা সহ এই ব্যাংক শুরু করেছেন। কিন্তু তখন ওনারা অনেক সমস্যার মধ্যে পড়েছিলেন, কিন্তু সেগুলাকে আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে আসছেন। তারপরে আপনার ওই যে কমোডোর সাহেব ছিলেন, তো এনাদের সবার সাথে মানে আমার একটা যোগসূত্র ছিল। তো আপনার মানে আমিও ন্যাশনাল ব্যাংকের ওই যে বাংলাদেশের প্রথম মানে কনভেনশনাল মানে প্রাইভেট সেক্টর ব্যাংক ন্যাশনাল ব্যাংক আমরা শুরু করেছিলাম। তো এই যেটা এখন আর মানে বলতেও আর ইচ্ছা করে না যে এটা আর এখন সুবিধাজনক অবস্থায় নেই। আমি যদিও ওখান থেকে চলে আসছি 15-20 বছর আগে, বাট নেভারদিলেস আমার মনে হয় যে ইসলামিক ব্যাংকের সম্বন্ধে এই পারসেপশনটা একেবারে ক্লিয়ারলি ইয়ে করা দরকার। এটাকে ওই যে মিক্সচার অফ কনভেনশনাল ব্যাংকিং অ্যান্ড ইসলামিক ব্যাংকিং যদি হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের থেকে যাবে। আমি মনে করি যে এটা করলে আরও ইসলামিক ব্যাংকের জন্য সুবিধা হবে এবং আরও বেশি মানুষ এটার মধ্যে আসবে এবং আমরা আসার জন্য উদ্বুদ্ধ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।